This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আইতে স্বাগত। দেখুন, আপনি সকলেই শুনেছি চোরের মায়ের বড় গলা, কিন্তু চোরের ভাইয়েরও বড় গলা হয় এই প্রথম আমরা দেখলাম। ঠিক ধরেছেন, আমরা দিব্যেন্দু অধিকারীর ভাই বা দাদা যাই বলুন না কেন, শুভেন্দু অধিকারীর বড় গলা দেখলাম। দিব্যেন্দু অধিকারী ইতিমধ্যে সিবিআই এর দেওয়া শিক্ষা দুর্নীতিতে চার্জশিট, সেই চার্জশিটে দিব্যেন্দু অধিকারীর নাম পাওয়া গিয়েছে বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম, পাওয়া গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুরের, এরকম অনেক নাম পাওয়া গিয়েছে। কিন্তু ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনির মতন শুভেন্দু সাফাই দিতে নেমে নেমে গিয়ে কন্ট্রাডিক্টরি কথাবার্তা বললেন। মানে একে অন্যের স্ববিরোধী কথা তার মুখে আগেও শুনেছি, আবার তিনি বললেন। আসলে কেন শুভেন্দু অধিকারীর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগটা উঠল, এ নিয়ে চাঞ্চল্যকর একটা প্রশ্ন তুলেছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল নেতা। যেই বিজেপি নেতাদের নাম চার্জশিটে পাওয়া গিয়েছে, অমনি রেলে করে এক একজন তৃণমূল নেতা নেমে পড়েছেন তাকে এনক্যাশ করতে, সেটা নিয়ে তারা কিন্তু প্রচার করছেন। এর আগে আপনারা শুনেছেন তৃণমূল মানেই চোর, তৃণমূলের আপাদ মস্তক চোর, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পাড়ার নেতাটি পর্যন্ত চোর, এরকম একটা ন্যারেটিভ ভাসিয়ে দেওয়া হয়েছিল গত নির্বাচনের আগে, এবং সেটা খুব একটা কাজ করেনি। কারণ আমাদের রাজ্যে বা আমাদের দেশে এই দুর্নীতিটা কখনোই ভোটের প্রধান ইস্যু হয়ে ওঠেনি। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়, পশ্চিমবঙ্গেও কিন্তু এই দুর্নীতি কোনো ইস্যু হয়নি। শিক্ষা দুর্নীতি হয়েছে, সেখানে চাকরি চুরি হয়েছে, যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করে বেশ কিছু অযোগ্য লোক চাকরিতে ঢুকেছে, এবং বিভিন্ন নেতাদের সুপারিশে এই চাকরি হয়েছে। সুপারিশ মুখের কথা হয় না, কেউ 7 লক্ষ, কেউ 10 লক্ষ, কেউ 15 লক্ষ টাকা পর্যন্ত নেতাদের দিয়েছেন, তবেই তার নাম সুপারিশ করা হয়েছে। এটা বাস্তব সত্য। কান টানলে যেমন মাথা আসে, ধীরে ধীরে এরকম মাথা আসা শুরু হয়েছে। ইতিমধ্যেই বিজেপির 2জন নেতা এবং তৃণমূলের কয়েকজন নেতার নাম আবার আসতে শুরু করেছে এই চাকরি দুর্নীতি নিয়ে। 2014 থেকে এই চাকরি দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত করছে। 10টা বছর, 10 বছর বড় কম সময় নয়। এই 10 বছরে এই তদন্ত শেষ করে ফেলা উচিত ছিল, কিন্তু কোনো অজানা কারণে বা আইনগত জটিলতার কারণে সেইটা এখনো প্রকাশ পাচ্ছে না। কিন্তু নাম কিছু প্রকাশ পেয়ে গিয়েছে, যেমন পার্থ চ্যাটার্জি জেলে আছেন, এরকম অনেকেই জেল খেটেছেন। মানিক ভট্টাচার্য তৃণমূলের বিধায়ক, তিনি জেল খেটেছেন, এরকম অনেকেই জেল খেটেছেন এবং আগামী দিনেও হয়তো অনেকে খাটবেন। কিন্তু বিজেপি নেতারা যারা নিজেদের একদম দুধে ধোয়া তুলসী পাতা বলে জাহির করতেন, তারাও কিন্তু গিয়েছেন ফেসে। আর ফেসেছেন কে? খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। এই নিয়ে আমরা শুভেন্দুর বক্তব্য শুনবো কুণাল ঘোষের বক্তব্য শুনবো, তৃণমূল নেতা রিজু দত্তের বক্তব্য, এবং একটা চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব অরূপ চক্রবর্তী তৃণমূল নেতার কাছ থেকে। তিনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরও বটে। আমরা এই 4 জনের বক্তব্য শুনে তারপর আমরা আপনাদের কাছে আসব পুরো ব্যাখ্যাটা নিয়ে। প্রথমেই আমরা শুনে নেব এই যে দুর্নীতি, শিক্ষা দুর্নীতিতে দিব্যেন্দু অধিকারীর নাম জড়িয়ে যাওয়া, এবং সেইটা নিয়ে বিজেপিরই এক নেতার কটাক্ষ ও করা টুইট, সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন আজ আমরা প্রথম সেটাই শুনে নেব। আমি এটা নিয়ে কিছু মন্তব্য করব না, কারণ আমি আপনার বিষয়টা পড়েছি, তাতে খুব পরিষ্কারভাবে আমি অন্য কারোর কথা বলতে পারবো না। আমাদের পার্টিতে তৎকালীন এসপি এমপি ছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য, 2 জনের নাম আছে, তাদের বিরুদ্ধে একটা শব্দও নেই।
তারা যে অভিযুক্ত সে ব্যাপারে কোনো মন্তব্য সিবিআই করেনি। যারা অভিযুক্তই নয়, যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি, আমি তাদের সেই ব্যাপারে কেন আমার বাক্য ব্যয় করতে পারি? আপনার দলের জেনারেল সেক্রেটারি ফেসবুকে দিয়েছিলেন, আবার ডিলিটও করে নিয়েছিলেন। আমি এগুলো কোনো মন্তব্য, বাক স্বাধীনতা আছে প্রত্যেকের। তিনি কি বলেছেন তার ব্যাপার, উত্তর তাকে দিতে হবে, আমি কেন দিতে যাব? আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, 2016 সালে যিনি এসপি ছিলেন, এমপি ছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন। মেম্বার এরা কোনো পদাধিকারী নয়, ভারতীয় আমাদের এনইসির মেম্বার, আর দিব্যেন্দু কোনো পদাধিকারী নয়। কিন্তু যে রিপোর্টিংটা দেওয়া হয়েছে তাতে এদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি। যারা অভিযুক্তই নয়, তদন্তকারী সংস্থার লিখিত বক্তব্যে, সেক্ষেত্রে আমার মন্তব্য করার কিছু নেই। যখন অভিযুক্ত হিসেবে বলবে, নিশ্চিতভাবে আমরা আমাদের দলের স্ট্যান্ড সামগ্রিকভাবে বলবো, যেটা মানুষ চায় সেটাই আমরা বলবো। সুপারিশ মানুষ, জনপ্রতিনিধিদের কাছে জনগণ আসে, 3 ধরনের সুপারিশ হয়। একটা হচ্ছে এলাকার জনগণ এসেছে, তাকে একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে বললেন হি ইজ আনএমপ্লয়েড, টু হুম ইট মে কনসার্ন, সেটা অন্য জিনিস। নিজের আত্মীয়কে পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া, সেটা অন্য জিনিস। আর অর্থের বিনিময়ে কাউকে কিছু সুবিধা পাইয়ে দেওয়া, সেটা অন্য জিনিস। এই 3 ধরনের রেকমেন্ডেশন হয়। এই 3 ধরনের রেকমেন্ডেশনের মধ্যে এটা কোন ধরনের রেকমেন্ডেশন কে করেছে, সিবিআই যেদিন বলবে আমাকে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেবো। সিবিআই তো এখনো বলেনি, অতএব আমি উত্তর দেব না। কথাটা স্ববিরোধী শোনালো নাকি? একবার শুভেন্দু অধিকারী বলছেন যে যাদের সম্বন্ধে কোনো অভিযোগই নেই তাদের ব্যাপারে কথাই বলবো না, আবার বলছেন 3 রকমের সুপারিশ হয়। এবার দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষ কোন ধরনের সুপারিশ করেছেন সেটা তিনি জানেন না। তা এই মানে সুপারিশ করেছেন এটা তিনি বলছেন, আবার বলছেন অভিযোগ নেই। যদি কাউকে অনৈতিকভাবে চাকরি করে দেওয়ার সুপারিশও করা হয়, সেটা কি অভিযোগ নয়? তারপরে তিনি আরেকটা খুব ভালো কথা বলেছেন, যাদের সম্বন্ধে কোনো অভিযোগই সিবিআই করেনি, যাদের জিজ্ঞাসাবাদই করেনি, তাদের সম্বন্ধে বলতে যাবেন কেন? ঠিক বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও সিবিআই কিন্তু জিজ্ঞাসাবাদ করেনি, বা তার নামে কোন চার্জশিটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। তবুও মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতে আপনার ঠোঁট কাঁপেনি শুভেন্দু বাবু। এইরকম দ্বিচারিতা আপনার কাছ থেকে আমরা এর আগে বহুবার দেখেছি। আপনি যার কথা যার হয়ে ডিফেন্ড করছেন, মানে আপনার ভাই, তার সাথে বেশ কয়েকবার আমার কথা বলার সুযোগ হয়েছিল, অনেক আলাপচারিতারও সুযোগ হয়েছিল। তিনি দিনের বেলায় ঢুলু ঢুলু চোখে থাকেন, মুখে পান চিবন, এবং জমিদারি স্টাইলে একটা রাজনীতি করেন। দাদা বড় নেতা, সেই হিসাবে তার একখানা গরিমা, এবং দাদাকে ভাঙিয়ে বাবাকে ভাঙিয়ে যত কাজ করা সম্ভব তিনি করেছেন। তমলুক অফিসে গিয়ে দেখেছি, হলদিয়াতে গিয়ে দেখেছি, কাঁথিতে গিয়ে দেখেছি। তিনি সারাক্ষণ ঢুলু ঢুলু চোখে, কেন তিনি ঢুলু ঢুলু চোখে থাকেন আমি সেটা বলতে পারবো না, কিন্তু তিনি থাকেন, দিনের বেলাতেও ঢুলু ঢুলু চোখে থাকেন, এবং অসংলগ্ন কথা বলেন, কথা জড়িয়ে যায়। যাই হোক, সেটা তার ব্যক্তিগত সমস্যা। কিন্তু তাকে একটা পরিচ্ছন্ন আচ্ছাদন দিতে গিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু ফাউল করে বসলেন, আত্মঘাতী গোল করে বসলেন। আত্মঘাতী গোলটা কেমন? তিনি বলছেন যে যাদের সম্বন্ধে অভিযোগ নেই তাদের নিয়ে কথা বলবো না। আবার বলছেন কেউ যদি সুপারিশ করে থাকে, 3 রকমের সুপারিশ হয়। তার মানে তিনি স্বীকার করে নিচ্ছেন যে তার ভাই দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষ তিনি সুপারিশ করেছিলেন তারা। এটা তো পরিষ্কার দিনের আলোর মতো। তো এইরকম দ্বিচারিতা শুভেন্দুর কাছ থেকে এর আগেও আমরা দেখেছি, হয়তো আগামী দিনেও দেখব। কিন্তু শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর মানে বেশ কয়েকটা কথা, প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে ঘুরতে শুরু করেছে। ভারতী ঘোষ নিয়ে অনেক প্রশ্ন আছে, আমরা ভারতী ঘোষ নিয়ে বেশ কিছু তথ্য দেব, এবং এমন তথ্য দেব যেটা আপনারা আগে কখনো শোনেননি, সেই রকম একটি তথ্য দেব। কিন্তু এই শুভেন্দুর বক্তব্যের পর, বা দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষের নাম চার্জশিটে আসার পর, তৃণমূল নেতারা কিন্তু ময়দানে নেমে পড়েছেন। মুখ খুলেছেন রিজু দত্ত। রিজু দত্ত কি বলেছেন আসুন সেটা একবার দেখে নেব। চোর চোর চোর, শুভেন্দু চোর, দিব্যেন্দু চোর, পুরো অধিকারী গোষ্ঠীটা চোর। যে সিবিআই একটা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে নিয়োগ দুর্নীতির তদন্তে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী এবং
পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন এসপি, যে এখন বিজেপি প্রার্থীও ছিল এবং বিজেপির বড় নেতা ভারতী ঘোষ, তাদের প্রাথমিক দুর্নীতিতে তাদের ডাইরেক্ট সরাসরি যোগ পাওয়া গেছে। শুভেন্দু অধিকারী তার নিজের আত্মসহায়ক রাখাল বেরা, তার মাধ্যমে প্রচুর ছেলের থেকে কোটি 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 টাকা নিয়ে চাকরি বিক্রি করেছিল। রাখাল বেরা অ্যারেস্ট হয়েছে সিবিআই এর দ্বারা। তো এটাই স্পষ্ট যে শুভেন্দু চোর, দিব্যেন্দু চোর, পুরো অধিকারী গোষ্ঠীটা চোর। আর এই শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা হয়ে সততার প্রতীক, আর লোককে আঙুল তুলে কথা বলছে, এ দুর্নীতিবাজ চোর, ও দুর্নীতিবাজ চোর, এ দুর্নীতিবাজ চোর। শুধু তাই নয়, আমাদের দলনেত্রী, মাতৃসভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চোর বলতে ছাড়েনি এই রাজনৈতিক কুলাঙ্গার শুভেন্দু অধিকারী। ঋজু দত্ত যে ভাষায় কথা বললেন, এতটা কড়া ভাষা আমি বলতে পারি না, কিন্তু ঋজু দত্ত একটা নাম বললেন, রাখাল বেরা। কে এই রাখাল বেরা? এই রাখাল বেরা একটি প্রিন্টিং প্রেস চালান আমার স্ট্রিটে। তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি প্রিন্টিং এর কাজ করতেন, তার ব্যানার, পোস্টার ইত্যাদি ইত্যাদি প্রচার সমস্ত কিছু করতেন। ধীরে ধীরে তিনি শুভেন্দুর ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তিনি মেদিনীপুরেরই বাসিন্দা। এই রাখাল বেরার মাধ্যমে অনেক অনৈতিক কাজ শুভেন্দু অধিকারী করেছেন বলে অভিযোগ উঠেছিল। অনেক। রাখাল বেরা গ্রেফতারও হন। কিন্তু মুশকিলটা হচ্ছে এই রাখাল বেরাকে আড়াল করা হয়। আরো দুটো একটি নাম কিন্তু সামনে এসেছিল সেই সময়, যাদের মাধ্যমে শুভেন্দু অধিকারী এই অনৈতিক কাজগুলো করতেন। তাদের মধ্যে একজন পুলক লাহিড়ী, তিনি প্রয়াত হয়েছেন কোভিডে। পুলক লাহিড়ীর মাধ্যমেও কিন্তু অনেক অনৈতিক কাজ শুভেন্দু অধিকারী করতেন বলে শোনা গিয়েছে। এবার আপনাদেরকে বলি, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের একচ্ছত্র একদম মুকুটহীন রাজা ছিলেন শুভেন্দু। একচ্ছত্র অধিপতি ছিলেন তিনি। তার কথাতেই কন্টাই কোঅপারেটিভ ব্যাংক চলতো এবং খানিকটা ফুলে ফেপে উঠেছিল। এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংক এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি কোঅপারেটিভ ব্যাংকে অনৈতিকভাবে চাকরি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এমন অভিযোগ চাকরি পেয়েছেন যারা, তাদের কাছ থেকেই পাওয়া গিয়েছে যে শুভেন্দু অধিকারীর কথাতে চাকরিটা হয়েছে। এই যে শুভেন্দু অধিকারীর কথায় চাকরি হওয়া, এটা কি চাকরি চুরি নয়? শুভেন্দু অধিকারীর কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে তিনি যখন সেই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেখানে কি কি অনৈতিক কাজ হয়েছে তার ফিরিস্তি নিয়ে বসলে আজ মানে সারা দিন কেটে যাবে আমাদের, কিন্তু শেষ হবে না। সেরকম বহু তথ্য আমাদের কাছে তৈরি আছে। পুলিশ তদন্ত করা শুরু করেছে, কিন্তু পুলিশ তদন্ত করছে বলে আমরা এই নিয়ে মুখ খুলছি না। পুলিশের তদন্ত যেদিন শেষ হবে সেদিন কিন্তু আমরা অনেক তথ্য প্রমাণ সহ আপনাদের সামনে হাজির করব, একদম দায়িত্ব নিয়ে বলছি। এবার ঘটনা হচ্ছে যে এই নিয়ে অরূপ চক্রবর্তী একটা মানে বিস্ফোরক প্রশ্ন করে ফেলেছেন। খুব শান্ত ঢঙে, স্বভাবসিদ্ধ শান্ত ঢঙে প্রশ্ন করে ফেলেছেন অরূপ চক্রবর্তী। কিন্তু কুণাল ঘোষ তিনি ততটা স্বভাবসিদ্ধ শান্ত ঢং তার নয়। তিনি অনেকটা অ্যাটাকিং মুডে আক্রমণ করেছেন এই মানে যাদের নাম এসেছে চার্জশিটে তাদেরকে নিয়ে। কুণাল ঘোষ কি বলছেন সেটা শুনে আমরা চলে যাব সরাসরি একটা বিরতিতে। দেখুন, এটা এরকম আপাত দৃষ্টিতে দেখা যাবে না বা বোঝা যাবে না। এটা দেখতে হবে যে এই সিবিআই যেগুলো দিচ্ছে তাতে বিজেপির আরো অনেক নেতার নাম তারা ধামাচাপা দিচ্ছে কিনা, সাপ্রেস করছে কিনা। আর যাদের দেখা যাচ্ছে তো তাদেরকে গিয়ে জেরা করবে না কেন, তাদেরকে গিয়ে ধরবে না কেন, সেগুলো তো তাহলে করা উচিত। ফলে কিছু জিনিস দেখা যাচ্ছে এখন, সেটা একটা দিকে হচ্ছে প্রমাণিত, একটা জিনিস প্রমাণিত যে এইসব সুপারিশে বিজেপির লোকেরাও আছে। তো তারা নিশ্চয়ই এই কারণেই সব টিজেপিতে চলে গেছিল। তারা জানতো এগুলো আজ না হলে কাল বেরোবে যদি বাঁচা যায়। একটা হচ্ছে যে বিজেপির যারা এই সমস্ত অভিযোগের আঙুল তুলছে তারা নিজেরাই কাঁচের ঘরে বসে ঢিল ছুটছিল, সেটা প্রমাণিত। আর দুই হচ্ছে তার মানে আরো বিজেপির আরো লোক ছিল কিনা এবং সিবিআইকে ব্যবহার করে তাদের নাম ধামাচাপা দেওয়া হচ্ছে কিনা দু চারজনকে সামনে ফেলে দিয়ে, সেটাও কিন্তু দেখার আমাদের কাছে। মানে এরকম অভিযোগও তো বিজেপির মধ্যে থেকেই উঠছে যেখানে আরো নাম থাকার কথা, তো সেইগুলো পুরো সবটা নেই কেন? তো সিবিআই যদি কারোর নাম দেখে থাকে আর তিনি যদি সত্যি আমাদের চেনাশোনা বলে পরিচিত যে রাজনীতিবিদদের নাম তারা হন, এটা তো আমরা কোনো সত্যতা যাচাই করিনি।
তো সুতরাং সিবিআই তাদের গিয়ে জিজ্ঞাসা করবে, তাদের কথা শুনবে, তাদের ব্যাখ্যা শুনবে, তার ব্যাপার। এর সঙ্গে দল বা এর সঙ্গে রাজনীতি বা রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশই নেই। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। বিশ্বজোড়া বাঙালির এই আওয়াজে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ। বলেছিলাম ভারতী ঘোষ সম্বন্ধে একটি চাঞ্চল্যকর তথ্য দেব। এই তথ্য আপনাদেরকে আগে কেউ দেয়নি। ভারতী ঘোষ কি বিজেপি ছাড়তে চাইছেন? কলকাতার একটি টেলিভিশন চ্যানেল, মানে আমি বলবো কলকাতা ঠিক না, উত্তর 24 পরগনা একটি টেলিভিশন চ্যানেলে তিনি কোনো এক সাংবাদিকের সাথে কথা প্রসঙ্গে বললেন যে ডক্টর অর্চনা মজুমদার, যিনি মুকুল রায়ের একসময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, সেই অর্চনা মজুমদার তিনি দিল্লিতে বড় পদ পেয়ে চলে গিয়েছেন, আর ভারতী ঘোষকে ব্রাত্য করে রেখেছে ভারতীয় জনতা পার্টি। এই পার্টিটা দল, মানে এই রাজনৈতিক দলটা মানে করবার মতন অবস্থায় তিনি নাকি নেই। তিনি সম্ভবত আবার যোগাযোগ করার চেষ্টা করছেন তাঁরই নিজের মা বলে ডাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তথ্যটি আমরা যে সূত্র থেকে পেয়েছি, সূত্রটির উল্লেখ করলাম না, কারণ একজনের চাকরির সমস্যা হয়ে যেতে পারে, তাই নামটি উল্লেখ করলাম না। কিন্তু যদি প্রয়োজন হয় নিশ্চয়ই তার প্রমাণও দেব। এবার ঘটনাটা আপনাদেরকে বলি। ঘটনাটা হচ্ছে ভারতী ঘোষ তৃণমূলে ফিরে গেলে তৃণমূল উপকৃত হবে না তৃণমূলের ক্ষতি হবে? আমরা মানে অনেকবার দেখেছি যে তৃণমূলে বহু নেতারা ফিরে এসেছেন, এসে একেবারে মানে কি বলবো, তাদের আর কোনো গুরুত্ব নেই, তাদের কোনো অ্যাক্টিভিটি নেই, এরকম বহু নেতাকে দেখতে পেয়েছি আমরা। ঘটনা হচ্ছে ভারতী ঘোষ তৃণমূল এলে কোন হোমে লাগবেন, কোন যজ্ঞে লাগবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফিরিয়ে নেবেন কিনা, সেটা একেবারেই তৃণমূলের নিজস্ব ব্যাপার। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, এই ভারতী ঘোষেরা যে কোনো দলেই যাক না কেন, তাঁরা দলের বোঝা। কারণ এই ভারতী ঘোষের মানে কাছ থেকেই লক্ষ লক্ষ টাকার মদ উদ্ধার করেছিল পুলিশ, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই। এই ভারতী ঘোষের, তিনি যখন এসপি ছিলেন তখন তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ কিন্তু আছে, সেই অভিযোগ কিন্তু এখনো মিটে যায়নি সবটা। তো এইরকম একজন ব্যক্তিত্বকে তৃণমূল নেবে কি নেবে না সেটা তৃণমূলের ব্যাপার, কিন্তু ভারতী ঘোষ কোনো দলের পক্ষেই সম্পদ হয়ে উঠতে কোনোদিন পারবেন না, এটা বাস্তব সত্য। এবার আপনারা ভাববেন বিজেপির নেতাদের নাম আসছে চার্জশিটে, তৃণমূল নেতাদের নাম আসছে, সিপিএম নিশ্চয়ই খুব পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষিত দল নয়, একেবারেই তা নয়। সিপিএম যেটা করেছিল, যেটা সুজন চক্রবর্তীর চিরকুটে চাকরি, সেই বিখ্যাত চিরকুটে চাকরির কথা আপনাদের মনে থাকবে। সিপিএম আমলে এই নিয়োগ দুর্নীতি হয়েছিল সমবায় ক্ষেত্রে, এবং সেটাও কিছু খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে চলেছে খুব শিগগিরই। সমবায়ের ক্ষেত্রে যেটা আমরা শুভেন্দু অধিকারী সম্বন্ধে অভিযোগ পেয়েছি যে তিনি স্বজন পোষণ করেছেন, নিজের লোককে লোন পাইয়ে দিয়েছেন, সিভিল স্কোর অত্যন্ত খারাপ সেই রকম লোকেদেরকেও তিনি লোন পাইয়ে দিয়েছেন, চাকরি করিয়ে দিয়েছেন তার নিজস্ব ঘনিষ্ঠ অনুগামীদের, এরকম যেমন অভিযোগ এসছে শুভেন্দু অধিকারী সম্বন্ধে,
তিনি বামপন্থীদের বিরুদ্ধেও, বিশেষ করে সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই সমবায়গুলোতে নিজের লোক ঢোকানো। আরো একটা অভিযোগ আছে, সেই অভিযোগের তদন্ত কেন করছে না আমরা জানি না। সেটা হচ্ছে যে বিভিন্ন লাইব্রেরিতে, সরকারি লাইব্রেরিতে সিপিএম দেদার নিজের লোক ঢুকিয়ে গিয়েছে, পৌরসভায় নিজের দেদার লোক ঢুকিয়ে গিয়েছে। এগুলো নিয়ে তদন্ত হয়নি, জানি না হবে কিনা। এবার আসি শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে অরূপ চক্রবর্তীর একটা বিস্ফোরক প্রশ্ন। কি বলেছেন অরূপ সেটা আগে আমরা শুনে নিই, তারপরে আসছি তার ব্যাখ্যায়। আসুন শুনে নিই অরূপের। গোয়াল ঘরে গুতগুতি। কেন বলছি গোয়াল ঘরে গুতগুতি? ইতিমধ্যে আপনারা গতকাল থেকেই জেনে গিয়েছেন যে সিবিআই শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে যে চার্জশিট পেশ করেছে, সেই চার্জশিটে চাঞ্চল্যকরভাবে উঠে এসছে কয়েকটি নাম। তার মধ্যে অন্যতম নাম রাজ্যের লিডার অফ অপোজিশন, বিজেপির এ রাজ্যে কার্যত বর্তমানে মুখ, শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, যিনি কদিন আগে পর্যন্ত বিজেপির না তৃণমূলের সাংসদ বোঝা যাচ্ছিল না, কিন্তু তারা যে বিজেপিতেই আছেন সেটা খুব পরিষ্কার ছিল। এর সাথেই নাম এসছে ভারতী ঘোষ, নাম এসছে মমতা ঠাকুর সহ আরো অনেক মানুষের। দেখুন, শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে যে কুৎসিত ভাষায় মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন, তাতে কার্যত বাংলার মহিলাদের আক্রমণ করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি 18 থেকে 12টা সাংসদে নেমে এসছে। যত দিন যাচ্ছে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির অবস্থা আরো খারাপ হচ্ছে। তাই শুভেন্দু বিজেপির মাথায় থাকলে তৃণমূলের লাভ এ কথা বলবার অপেক্ষা রাখে না। কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে যে ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছি, তার পিছনে কি সত্যি সত্যি 2 2 4 অঙ্ক, নাকি রাজনীতিতে 2 2 4 বদল অনেক সময় 22 হয় সেই অঙ্ক? আচ্ছা বলুন, সিবিআই তদন্ত করছে। এই নিয়োগ দুর্নীতির মামলা তো আজকের নয়, 2014 সাল থেকে এর তদন্ত চলছে, পরবর্তী সময় থেকে 2016, 17, 18, 19। সিবিআই কার অঙ্গুলি হেলনে চলে, কার নিয়ন্ত্রণে চলে? নরেন্দ্র মোদী, অমিত শাহ। বিজেপির নেতারা প্রায়ই বলেন যে সিবিআই কে বলবো এর পরের দিন ওকে গ্রেপ্তার করবে, সিবিআই ওকে অ্যারেস্ট করবে, অমুক করবে সেন্ট্রাল এজেন্সি। এই তথ্যগুলো বিজেপির নেতারাই প্রতিনিয়ত মিডিয়ায় হুঙ্কার দেন। অর্থাৎ সিবিআই কি করে না করে সেটা কার্যত বিজেপি নেতারাই ঠিক করে দেন। তাহলে গতকাল সন্ধেবেলা যখন সমস্ত বাংলার সংবাদ মাধ্যম এই তথ্যগুলো পেল যে সিবিআই চার্জশিটে নাম ঢুকে গেছে, অন্তর্ভুক্ত হয়ে গেছে দিব্যেন্দু অধিকারীর, কাদের অঙ্গুলি হেলনে এই ঘটনাগুলো ঘটানো হলো, এটা বুঝতে কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয় না যে সিবিআই কার্যত কোনো না কোনো নির্দেশিকা পেয়েছে বলেই অঙ্গুলি হেলনের মাধ্যমে এই নামগুলো সম্ভবত অন্তর্ভুক্ত হয়েছে এবং মিডিয়ার কাছে এসছে। এবার দেখুন, সিবিআই এর ওপর তো মমতা ব্যানার্জির কন্ট্রোল নেই, না সিবিআই এর ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল রয়েছে। তাহলে খুব সহজ অঙ্কে সিবিআই কে যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই কি শুভেন্দু অধিকারীর ভাইয়ের নামটা দিয়েছেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন অরূপ চক্রবর্তী। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, লালকৃষ্ণ আদবানি তাঁর একবার রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কথা ছিল। সেই সময়ই এই মোদী সরকার বাবরি মসজিদ মামলাটাকে খুঁচিয়ে তোলে। অর্থাৎ বাবরি মসজিদের কাণ্ডে অভিযুক্ত লালকৃষ্ণ আদবানি, তাই লালকৃষ্ণ আদবানিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা যাবে না। এটা বিজেপির তরফ থেকেই করা হয়েছিল। আরো একটা উদাহরণ দিই, এটা বিজেপির পুরনো স্টাইল। গত লোকসভা নির্বাচনের আগে এমনি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এটা বোঝা গিয়েছিল। বিজেপি বা আরএসএস এর পক্ষ থেকে চাওয়া হচ্ছিল যে এমন একটা মুখ প্রধানমন্ত্রী হিসেবে সামনে আনা হোক যার একটা সর্বজনগ্রাহ্য চেহারা আছে। নীতিন গডকরির নাম তারা প্রস্তাব করেছিল বা নীতিন গডকরির নাম প্রস্তাবিত হয়েছিল। সেই সময় সিএজি রিপোর্টে দেখা গেল নীতিন গডকরির দপ্তরের, মানে তিনি যে দপ্তরের মন্ত্রী, সেই দপ্তরে রাস্তা নির্মাণে ব্যাপক গরমিল হয়েছে, মানে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। খবরটা কারা দিল? সিএজি রিপোর্ট কাদের হাতে? বিজেপির হাতে। বিজেপি সেই রিপোর্টটা বার করে দিল যাতে নীতিন গডকরির নামটা প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে বিবেচিতই না হয়, যাতে স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রীর পদে বিবেচিত হন। ঠিক একইভাবে যখন পশ্চিমবাংলায় বিজেপির কোনো সভাপতি আপাতত নেই, যিনি ছিলেন সুকান্ত মজুমদার, তার কার্যকাল শেষ হয়ে গিয়েছে,
তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং তিনি কার্যকরী সভাপতি হিসেবে এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। এবার নতুন সভাপতি কে হবে? বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি উঠছে। কেউ বলছেন শুভেন্দু অধিকারী হবে, কেউ বলছেন দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা হোক, এরকম অনেক রকম নাম চর্চিত হচ্ছে। শুভেন্দু অধিকারীর নামটা যাতে চর্চাতেই না থাকে তাই কি ভাসিয়ে দেওয়া হলো? দিব্যেন্দু অধিকারীর নাম সিবিআই এর চার্জশিটে আছে। আর এটা কে জানালো? খোদ সিবিআই জানাচ্ছে তাদের চার্জশিটের খবর। সে ছবিও বাজারে চলে এসেছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় সকলে দেখেছেন। বুঝতে পারছেন? অর্থাৎ সর্ষের মধ্যেই লুকিয়ে আছে ভূত। এমন সময় শুভেন্দু অধিকারীর নামটা বা শুভেন্দু অধিকারীর পরিবারের লোকজনের নাম ভাসিয়ে দেওয়া হলো, যখন শুভেন্দু অধিকারী রাজ্যের সভাপতি হওয়ার সম্ভাবনা একটা তৈরি করেছিলেন বা তার সপক্ষে দাবি তোলারও কিছু লোক ছিল। অর্থাৎ বিজেপির যে রাজ্য সভাপতি হওয়ার দৌড়, সেই দৌড় থেকে শুভেন্দু অধিকারীকে ছিটকে দেওয়া হলো এই সিবিআই এর চার্জশিটের মাধ্যমে। আর সিবিআই এর চার্জশিট কার মাধ্যমে আসে বা সিবিআই কাদের কথায় চলে সেটা অরূপ বলেছেন। নরেন্দ্র মোদী অমিত শাহের কথা ছাড়া সিবিআই চলে না। তাই সিবিআই কি ইচ্ছে করে এই মমতা বালা ঠাকুরের সাথে সাথে ভারতী ঘোষ এবং দিব্যেন্দু অধিকারীর নামটা ভাসিয়ে দিয়েছে যাতে শুভেন্দু অধিকারী এই পদপ্রার্থী না হন রাজ্য সভাপতির পদে? আমরা জানি না, কারণ বিজেপির এটা পুরনো রোগ। যখনই বিজেপির কোনো নেতা বড় নেতা দাবিদারিত্ব করে বসে, তখন উল্টো দিকের লবি তাদের নামে নানা কুৎসা ছড়িয়ে দেয়। বকলমে মিডিয়া, বকলমে সোশ্যাল মিডিয়া, বকলমে সিবিআই, বকলমে ইনকাম ট্যাক্স ইত্যাদির মাধ্যমে। আমরা জানি না, কিন্তু এটা নিশ্চিত জানি যে এই ঘটনার পর নিশ্চয়ই বিজেপি বা আরএসএস শুভেন্দু অধিকারীকে বা তার কোনো পরিচিত বা তার কোনো অনুগামীকে দলের রাজ্য সভাপতি করবে না। অর্থাৎ দলের রাজ্য সভাপতির দৌড়ে শুভেন্দু বা তার যে অনুগামীদের নাম ছিল সে নামগুলো এক লহমায় কেটে বাদ চলে গেল। ভারতী ঘোষ তিনি তৃণমূলে ফিরতে চাইছেন বলে একটা সূত্র থেকে আমরা খবর পেয়েছি এবং একটি টেলিভিশন চ্যানেলে এক সাংবাদিকের কাছে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে বিজেপি দলটা নাকি করাই যায় না। এইরকম একটা অবস্থা। নাম উঠেছে মমতা বালা ঠাকুর, তৃণমূল নেত্রী, তারও নাম উঠেছে, কিন্তু তিনিও তার প্রতিবাদ জানিয়েছেন। তিনি তার আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন তার নাম কেন উঠেছে। শুভেন্দু অধিকারী বলছেন যে অভিযোগ উঠেছে এবং কে কোন কারণে সুপারিশ করে সেটাও নাকি তিনি জানেন। অর্থাৎ এই দুরকম কথাবার্তা শুভেন্দু অধিকারী থেকে আরো একবার শুনলাম আমরা। কিন্তু আমরা স্পষ্টভাবে একটা জিনিস বলতে চাই যে এই নিয়োগ দুর্নীতিতে, শিক্ষক বা শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে যারাই অভিযুক্ত, যাদের নাম চার্জশিটে আছে, তাদের প্রত্যেককে সিবিআই ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক এবং সত্যটা সামনে আনুক, যোগ্যরা চাকরি পাক। এটা আমরা সবসময় চাই। আজকের অনুষ্ঠান শেষ করছি এখানেই। দেখা হবে আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে। প্রসূন গুপ্ত আসবেন আগামীকাল সকাল ঠিক 9টায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।